শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের আলোচনা করা হবে পর্যায় সারণী অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। পর্যায় সারণীর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোনো মৌল কত নাম্বার পর্যায় বা কত নাম্বার গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু কোনো একটা মৌল কত পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করবে তা সহজে বের করতে পারি। যেমন যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম হলে সেই সকল মৌল একই গ্রুপে অবস্থান করবে। অপরদিকে যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন সেই রকম মৌলগুলো ভিন্ন গ্রুপে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে কথাটা বললাম যে মৌলের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তরের যে ইলেকট্রন বিন্যাস সেটা একই রকম হলে সেই সকল মৌল একই গ্রুপে অবস্থান করবে। আবার যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন সেই সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করবে। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটা? এরপরে আমাদের যে বিষয়টা রাখতে হবে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা একটি, সে সকল মৌল সাধারণত একটি ইলেকট্রন দান করতে পারে। অর্থাৎ তার যে টোটাল ইলেকট্রন সংখ্যা রয়েছে সেখানে যদি অতিরিক্ত কোনো ইলেকট্রন থেকে থাকে সেক্ষেত্রে সে সকল মৌল সাধারণত তার ইলেকট্রনটা দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি খেয়াল করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। 11 এর ইলেকট্রন বিন্যাস যখন আমরা করতে যাবো সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পাবো 1s2, 2s2, 2p6, 3s1। সেক্ষেত্রে আমরা প্রথম তিনটা শক্তি স্তর কিন্তু আমরা অষ্টকপূর্ণ পাই এবং বাইরে যে শক্তি স্তর রয়েছে সেখানে একটা ইলেকট্রন অতিরিক্ত রয়েছে। সেক্ষেত্রে সোডিয়াম তার অতিরিক্ত ইলেকট্রনটি দান করে সে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো একটা মৌলের অষ্টকপূর্ণ হওয়ার পরে যদি কোনো একটা অতিরিক্ত ইলেকট্রন তার থেকে থাকে সেক্ষেত্রে সে তার ইলেকট্রনটা দিয়ে কিন্তু ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। ঠিক আছে, হ্যাঁ ফারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? শুভ সকাল। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ফারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? মিস আলহামদুলিল্লাহ। ওকে, আমরা মিস যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। অর্থাৎ আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যে কোনো মৌল কত নাম্বার গ্রুপ বা কত নাম্বার পর্যায়ে অবস্থিত তা আমরা সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে, যেমন যে সকল মৌলের বাইরের ইলেকট্রন বিন্যাস একই রকম হবে সেই সকল মৌল অবস্থান করবে একই গ্রুপে। আবার যে সকল মৌলের বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন হবে সেক্ষেত্রে সে সকল মৌল ভিন্ন গ্রুপে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে দেখো যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা যদি অতিরিক্ত কোনো ইলেকট্রন তার মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে সে তার অতিরিক্ত ইলেকট্রনটা অর্থাৎ অষ্টকপূর্ণ হওয়ার পর যদি কোনো অতিরিক্ত ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সে তার ইলেকট্রনটা দান করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। ঠিক আছে, যেমন আমরা সোডিয়ামের কথা চিন্তা করতে পারি। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো ফারিয়া।
সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো পারমাণবিক সংখ্যা 11 অনুযায়ী আমরা যখন তার ইলেকট্রন বিন্যাস করতে যাব সেক্ষেত্রে আমরা পাবো কি 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ প্রথম তিনটা শক্তি স্তরে কিন্তু তার অষ্টকপূর্ণ হয়ে যায়, অর্থাৎ প্রথম সেলে 2টা, দ্বিতীয় সেলে 6টা, তাহলে টোটাল 8টা প্রথম তিনটা স্তরে সোডিয়ামের থেকে যায় এবং সর্বশেষ যে শক্তি স্তরটা রয়েছে সেখানে একটি অতিরিক্ত ইলেকট্রন থাকে, সেটা হলো 3s1। এক্ষেত্রে সে 3s1 এর যে অতিরিক্ত একটা ইলেকট্রন রয়েছে সে তার ইলেকট্রনটা দান করে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু মৌল রয়েছে যে বাইরে শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 60টি, অর্থাৎ টোটাল পূর্ণ থাকে না, অর্থাৎ অষ্টপূর্ণ থেকে হয়তো একটা ইলেকট্রনের ঘাটতি থাকতে পারে। সেক্ষেত্রে সে অতিরিক্ত যার ইলেকট্রন রয়েছে তার থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। সেই ধরনের একটা মৌল আমরা ধরতে পারি যেমন ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি বলতে পারবে? পারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 17, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? তুমি কি গত ক্লাসগুলোতে ছিলে? নো মিস। ওকে, তাহলে তো সেক্ষেত্রে কথা নয়। তাহলে দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা যে একটা শক্তিক্রম করেছিলাম, ঠিক আছে, সেখানে ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 এই অনুযায়ী সজ্জিত থাকে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, তারপরে শক্তি স্তরে 4টা, এরপরে 8টা এভাবে করে কি করতে থাকে, শক্তি স্তর বিন্যস্ত হতে থাকে। সেক্ষেত্রে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17 হলে সেক্ষেত্রে শক্তিক্রম হবে 1s2, তুমি এটা একটু লিখে ফেলো খাতায়। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2, অর্থাৎ যে 2টা বললাম সেটা স্কয়ারের মতো করে উপরে কর্নারে দিতে হবে। 1s2 2s2 2p6 2p6 3s2 3p5। ঠিক আছে, লিখতে পেরেছো? 2p6, হ্যাঁ 2p6, এরপর 3s2 3p5 2p6 এরপর কিছু 3s2। লিখতে পেরেছো? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে কি বললাম আবার পড়ে শোনাও তুমি যেটা লিখেছো। হ্যাঁ, বলতে পারবে? 1s2 2 5 p5 2p6 2s2 এর পরে কিন্তু 2p6, এরপরে হলো 3s2, এরপরে হলো 3p5। ঠিক আছে, এরপরে বাইরের 2টা শক্তি স্তর একটু খেয়াল করো। বাইরের শক্তি স্তর বলতে লাস্টের যে 2টার কথা বললাম, অর্থাৎ 3s2 3p5 3s2 3p5 এর দিকে খেয়াল করো। আমরা জানি 2 এর সাথে 5 যোগ করলে 7, যে কোনো মৌল কিন্তু অষ্টকপূর্ণ হতে হয়। এক্ষেত্রে আমরা বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? সর্বশেষ 7টি ইলেকট্রন দেখতে পাচ্ছি, অর্থাৎ তার একটা ইলেকট্রন কি রয়েছে, ঘাটতি রয়েছে। আমরা যে 7টা ইলেকট্রন দেখছি এখানে, সর্বশেষ যে ইলেকট্রনটা রয়েছে সেখানে 7টা রয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রন ঘাটতি এখানে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে, যার কাছে অতিরিক্ত ইলেকট্রন রয়েছে তার থেকে একটা ইলেকট্রন সে শেয়ার করে যৌগ গঠন করতে পারবে, অর্থাৎ যার থেকে অতিরিক্ত থাকবে সে কি করবে, যার কাছে অতিরিক্ত থাকবে সে ইলেকট্রনটা দিয়ে কিসে পরিণত হবে, ধনাত্মক আয়নে। খেয়াল থাকবে? হ্যাঁ ফারিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে যার অতিরিক্ত ইলেকট্রন আছে সে তার ইলেকট্রনটা দান করে ধনাত্মক আয়নে পরিণত হবে, এবং যার ঘাটতি রয়েছে সে কারো থেকে অতিরিক্ত ইলেকট্রনটা গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। এভাবে যে কোনো মৌল কি করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যৌগ গঠন করতে পারে। মূলত এটাই হলো একটা আমাদের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মূল ভিত্তি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পর্যায় সারণীর মৌলটা কোথায় অবস্থিত হতে পারে, কোন পর্যায়ে যেতে পারে, এগুলো সবগুলো সম্পর্কে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তুমি যেহেতু গত ক্লাসে ছিলে না, আমার একটা বিষয় যে পর্যায় বের করার নিয়ম কি জানো তুমি? পর্যায় বের করার নিয়ম কি জানো?
হ্যাঁ কিবরিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে তোমরা আজকে এত লেটে জয়েন করেছো কেন বাকিরা? হ্যাঁ দেখো, পর্যায় বের করার নিয়ম হলো কোন একটা মৌলের সর্বশেষ বাইরের শক্তি স্তর যত নাম্বার, অর্থাৎ বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরটাই হবে পর্যায় সংখ্যা। যেমন লিথিয়ামের আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে লাস্টের অর্থাৎ বাইরের শক্তি স্তর 2s1 হওয়ায় তার পর্যায়টা হবে কি 2। খেয়াল থাকবে। হ্যাঁ ফারিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? কিবরিয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এক্ষেত্রে আমরা এভাবে করে পর্যায় বের করব, অর্থাৎ কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বাইরের স্তরের নম্বরটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। যেমন আমরা যে কোনো একটা মৌলে, যেমন পটাশিয়ামের ক্ষেত্রে বিবেচনা করতে পারি। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যখন করব K19-এ, তখন আমরা ইলেকট্রন বিন্যাস পাবো 1s2 2s2 2p6 3 2p6 3s2 3p6 4s1, অর্থাৎ আমরা লাস্টের সর্বশেষ যে শক্তি স্তরের কথা বললাম সেখানে আমরা পাচ্ছি কি 4s। এই তাহলে আমরা বলতে পারবো যে সর্বশেষ শক্তি স্তরের নম্বরটা দেখে কিন্তু আমরা পর্যায় নাম্বার বের করব। ঠিক আছে কিবরিয়া, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস। হ্যাঁ, গ্রুপ বের করার নিয়ম কি জানো? গ্রুপ বের করার নিয়ম বলেছিলাম, খেয়াল আছে? আমরা জানি যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে মানে যে অরবিটালটা থাকবে, ঠিক আছে, যে অরবিটালটা থাকবে সেই অনুসারে কিন্তু তার গ্রুপ নাম্বার নির্ধারণ করা হবে। যেমন দেখো, আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 1, সেক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হবে 1s1। কি বলেছে শুনতে পেয়েছো? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি বললাম? 1s1। এক্ষেত্রে আমরা s পেলাম, অর্থাৎ এটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা s অরবিটালে অবস্থিত। এক্ষেত্রে তার গ্রুপ নাম্বার হবে কত? 1। ঠিক আছে, হাইড্রোজেনের গ্রুপ নাম্বার হবে 1। আবার অন্যান্য ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানে sp, আমরা তো জানি যে এখানে শক্তি স্তরগুলোকে sp df ইত্যাদি দ্বারা, উপশক্তি স্তরগুলোকে sp df ইত্যাদি দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রে যেমন s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করি, এটা হলো আরেকটা নিয়ম গ্রুপ বের করা। আমি তোমাদেরকে এগুলো আবার রিপিট করে একটু বলছি, যারা ক্লাস ছিল না তারা একটু মনোযোগ সহকারে শোনো। যে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে যখন 10 যোগ করা হবে, সেক্ষেত্রে ওই সংখ্যাটা হবে গ্রুপ নাম্বার। ঠিক আছে, যেমন আমরা বোরনের আমরা ইলেকট্রন বিন্যাস জানি কত? বোরনের পারমাণবিক সংখ্যাটা কি জানো তোমরা? কিবরিয়া? 5। তাহলে ইলেকট্রন বিন্যাসটা, হ্যাঁ 5, গুড। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে? ইলেকট্রন বিন্যাস 2 to 1, 2 to 1, অর্থাৎ 1s2 2s2 2p1 এভাবে বলতে হবে। 1s2 2s2 2p1। সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, বাইরের শক্তি স্তর বলতে লাস্ট যে দুইটা অরবিটালের কথা বলছি s আর p, সেখানে মোট ইলেকট্রন আছে কতটি? লাস্টের দুইটা তোমরা একটু খাতায় লিখো, বোরনের ইলেকট্রন বিন্যাসটা একটু খাতায় লিখো। ওয়াসির, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, বোরনের ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ বোরনের ইলেকট্রন বিন্যাসটা একটু লিখো, লিখে আমাকে একটু বলো। বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, অর্থাৎ বাইরের শক্তি স্তরে আমরা 2 + 1 অর্থাৎ 3টা ইলেকট্রন পাচ্ছি। এটার সাথে আর এর সাথে আবার কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। টোটাল আসবে কত? তাহলে 2 যোগ 1 যোগ 10, টোটাল আসবে 13। ঠিক আছে, এভাবে করে কিন্তু আমরা বোরনের গ্রুপ নাম্বার বের করতে পারবো, অর্থাৎ বোরন গ্রুপ 13-এ অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কোনো একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থানটা কি বের করতে পারবো? গ্রুপ নাম্বার আর পর্যায় নাম্বার। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। ঠিক আছে, পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, তারপরে ল্যান্থানাইট সারি যে ভিন্নভাবে, অর্থাৎ এরা পর্যায় সারণীতে মূল
ছকের সাথে না থেকে এদেরকে কিন্তু পর্যায় সারণীতে আলাদা স্তরে রাখা হয়েছে। এটার কারণ কি, কেন এটাকে আলাদা রাখা হয়েছে, আজকে আমরা সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তাহলে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম বলতে ফার্স্টে আমরা হাইড্রোজেনের অবস্থানটা দেখব। প্রথমে আমরা কি দেখব, হাইড্রোজেনের অবস্থান। তাহলে আমরা জানি হাইড্রোজেন একটা অধাতু। আমরা জানি কি হাইড্রোজেন একটা অধাতু, অর্থাৎ পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু, অর্থাৎ তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুগুলোর একটু নাম লিখো, আমি বলছি। তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এগুলোর সাথে কিন্তু গ্রুপ 1 এ রাখা হয়েছে। কিন্তু হাইড্রোজেনকে যে এই তীব্র, আমরা জানি হাইড্রোজেন হলো অধাতু, তাহলে একে কেন তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের সাথে রাখা হয়েছে গ্রুপ 1 এ, সেই বিষয়টা আমরা আজকে একটু আলোচনা করব। যে এর কারণ হলো ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরে শক্তি স্তরও কি রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে। যেমন সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসে কিছুক্ষণ আগেও বলেছি যে সোডিয়ামের বাইরের সেলে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 1s1। সেরকম ক্ষার ধাতু যেগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ওগুলোর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম কিন্তু ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায়। ঠিক আছে, ক্ষার ধাতুর ধর্মের সাথে মিলে যায় বিধায় তাকে ক্ষার ধাতুর সাথে হাইড্রোজেনকে রাখা হয়েছে। আবার যদি আমরা হ্যালোজেন মৌলগুলোর দিকে তাকাই, হ্যালোজেন মৌল বলতে কি কয়েকটা হ্যালোজেন মৌলের নাম বলছি আমি, দেখো এগুলো হলো হ্যালোজেন মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কি বললাম, হ্যালোজেন মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, কিবরিয়া, ওয়াসির, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস মিস। হ্যালোজেন মৌলগুলো কি বললাম আমি, নামগুলো একটু বলো আমাকে। হ্যালোজেন মৌল কোনগুলো একটু লিখে রাখো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। শুনতে পেয়েছো? হ্যালোজেন মৌল হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ FCl-Bri। অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর একটি পরমাণু যেমন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনেরও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমরা জানি একটা শক্তি স্তরে সর্বমোট কয়টা ইলেকট্রন থাকতে পারে, সর্বমোট 2টা ইলেকট্রন থাকতে পারে প্রধান শক্তি স্তরে। প্রধান শক্তি স্তরে সর্বমোট 2টা ইলেকট্রন থাকতে পারে। সেক্ষেত্রে হাইড্রোজেনের আমরা জানি ইলেকট্রন বিন্যাসে 1s1, অর্থাৎ সে আরো একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, যার কারণে হ্যালোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনও একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। অর্থাৎ হ্যালোজেনের অনেক ধর্ম হাইড্রোজেনের সাথে মিলে যায় বলে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যাওয়ায় একে ক্ষার ধাতু গ্রুপ 1 এর সাথে রাখা হয়েছে। তাহলে এখন কি তোমরা বুঝতে পেরেছো যে হাইড্রোজেনকে কেন ক্ষার ধাতুর সাথে রাখা হয়েছে? হ্যাঁ, তালহা তুমি কি শুনতে পাচ্ছ? এখানে হাইড্রোজেনের অবস্থান, আমরা জানি হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু তারপরেও তাকে তীব্র তড়িৎ ধনাত্মক যে ধাতুগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলোর সাথে রাখা হয়েছে গ্রুপ 1 এ। এর কারণ হলো এদের বেশিরভাগ ধর্ম হাইড্রোজেনের সাথে মিলে যায়। আবার হ্যালোজেনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে হাইড্রোজেন যেমন একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে, তেমনি হ্যালোজেন মৌলগুলোরও কি আছে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। এভাবে কিন্তু মিলে যায়। অর্থাৎ হ্যালোজেন মৌলগুলোর সাথে এবং তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুগুলোর সাথে হাইড্রোজেনের সাথে মিল আছে বলে হাইড্রোজেনকে আমরা গ্রুপ 1 এ রাখতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখব হিলিয়ামের অবস্থান। হিলিয়ামকে কেন গ্রুপ 2 তে রাখা হয়েছে, এটার ব্যাখ্যাটা আমরা এভাবে দিব যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1। হিলিয়াম, হাইড্রোজেন নয়, 2। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 2, অর্থাৎ 1s2। এক্ষেত্রে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কোথায় থাকার কথা, গ্রুপ 2 তে দেওয়ার কথা ছিল, কিন্তু গ্রুপ 2 তে মৌলগুলো কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক। গ্রুপ 2 তে যে মৌলগুলো রয়েছে সেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক, যেগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। যেগুলোকে কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু। মৃৎ বলতে আমরা মৃত্তিকাকে বুঝি, মৃৎ ক্ষার ধাতু অর্থাৎ যেগুলো আমরা মাটি থেকে আহরণ করে পাই ওগুলোকে কিন্তু কি বলা হয়, মৃৎ ক্ষার ধাতু বলা হয়। অর্থাৎ যে সকল ধাতু মাটিতে থেকে আমরা সংগ্রহ করি সেগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। আবার কিন্তু হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম একটা কি জানি আমরা
নিষ্ক্রিয় গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস হলো এদের সব সময় ইলেকট্রন বিন্যাসটা ফিল আপ থাকে, এদের কারো থেকে কোনো ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজনীয়তা পড়ে না বা এরা কারো সাথে ইলেকট্রন শেয়ারও করে না, অর্থাৎ তারা অষ্টকপূর্ণ বা স্থিতিশীল অবস্থায় থাকে বলে তাদের কারো সাথে কোনো ইলেকট্রন শেয়ারের প্রয়োজনও পড়ে না, ঠিক আছে, এবং কারো থেকে তারা ইলেকট্রন গ্রহণও করে না বা কাউকে ইলেকট্রন দেয় না, অর্থাৎ তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই কারণে কিন্তু হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আবার হিলিয়ামের ধর্ম অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের সাথে মিলে যায়, ঠিক আছে। তাহলে আমি কিছু নিষ্ক্রিয় গ্যাসের নাম বললাম, সেগুলো কি তোমরা শুনতে পেয়েছো? নিষ্ক্রিয় গ্যাসগুলোর একটু নাম বলো আমাকে আবার। হ্যাঁ আখি, তুমি কি আমার শুনতে পাচ্ছ? আমরা জানি হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ হিলিয়াম এর নিষ্ক্রিয় গ্যাস বলার কারণ হলো এটার অষ্টক পূর্ণ থাকে, এরা স্থিতিশীল অবস্থায় থাকে, যার কারণে এদের কোনো ইলেকট্রন আদান প্রদানের প্রয়োজন হয় না, তার কারণে এরা হলো নিষ্ক্রিয় গ্যাস। আবার আরো কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, যেমন এই নামগুলো তোমরা একটু নোট করে রাখো। নিয়ন, শুনতে পাচ্ছ? আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে আমরা কয়েকটা নিষ্ক্রিয় গ্যাসের নাম জানতে পারলাম। গ্যাসগুলোর নাম হলো কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। অর্থাৎ হিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেগুলো অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের সাথে মিল পাওয়া যায়। এই কারণে হিলিয়ামের ধর্ম কখনোই কি হতে পারে না, তীব্র তড়িৎধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো হতে পারে না, তাদের ধর্ম হবে সবসময় কিসের মতো? নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে হবে, যার কারণে নিষ্ক্রিয় গ্যাসকে আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 18 এ রাখা হয়েছে। এই কারণে হিলিয়ামের অবস্থানও কোথায়? গ্রুপ 18 এ। তাহলে এখন কি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে হিলিয়ামকে কেন গ্রুপ 18 এ রাখা হয়েছে? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখানে কেন রাখা হয়েছে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সাথে, যেমন নিয়ন, ক্রিপ্টন, আর্গন, জেনন, রেডনের সাথে রাখা হয়েছে কারণ ওদের ধর্মের সাথে হিলিয়ামের ধর্মের মিল রয়েছে, কিন্তু হিলিয়ামের সাথে মৃৎক্ষার যে ধাতুগুলো, মৃৎক্ষার ধাতুর কোনো মিল নেই, অর্থাৎ এখানে মাটি থেকে যে ধাতুগুলো সংগ্রহ করা হয় তার সাথে কোনো মিল পাওয়া যায় না, যার কারণে ওদের সাথে রাখা হয়নি, ঠিক আছে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। আমরা জানি পর্যায় সারিতে আমরা দেখেছিলাম দুইটা আলাদা সারি রাখা হয়েছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নামে। তাহলে এদেরকে কেন আলাদা রাখা হয়েছে এই বিষয়টা হলো যে পর্যায় সারিতে ল্যান্থানাইট সারির মৌলগুলো কত নাম্বার পর্যায়ে থাকবে? 6 নাম্বার। এটা আমরা বৈশিষ্ট্যতে পড়েছি যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজগুলো মূলত 6 ও 7 নং পর্যায়ের অংশ। এক্ষেত্রে পর্যায় সারিতে ল্যান্থানাইট সারির মৌলগুলো 6 নাম্বার। ল্যান্থানাইট কত নাম্বার পর্যায়ে থাকবে? ল্যান্থানাইট 6 নাম্বার, আর গ্রুপ থাকবে 3 নাম্বার গ্রুপে। পর্যায় থাকবে 6 এবং গ্রুপ হবে 3 নম্বর, এবং অ্যাক্টিনেট মৌলগুলোকে পাবো আমরা 7 নাম্বার পর্যায়ে এবং 3 নাম্বার গ্রুপে। এই কথাগুলো একটু মনে রাখবে ভালো করে যে অ্যাক্টিনেট সারির মৌলগুলোকে আমরা কোথায় পাবো? পর্যায় 7 এবং নম্বর গ্রুপ কত হবে? 3 নম্বর গ্রুপে আমরা এদেরকে পাবো। তাহলে এই অবস্থানগুলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে পর্যায় সারির সৌন্দর্যটা নষ্ট হবে। অর্থাৎ আমরা যদি এদেরকে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোকে যদি আমরা বা বিজ্ঞানীরা যদি বসাতে যেতেন 6 এবং 7 নম্বর পর্যায়ে, তাহলে এটা একটু দেখতে সুন্দর লাগতো না, যার কারণে বিজ্ঞানীরা এদেরকে কি করেছেন? আলাদা নিচে পর্যায় সারণীর নিচে আলাদা অবস্থানে এদেরকে রেখেছেন, দুইটা পৃথক সারি নামে এদেরকে কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। অর্থাৎ পর্যায় সারণীর সৌন্দর্য বজায় রাখার জন্য ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নামে দুইটা সিরিজ বা সারির এখানে কি করা হয়েছে? অবতরণ করা হয়েছে, যার কারণে দেখতে আমরা পর্যায় সারণীটা খুবই সুন্দর, কারণ কি এখানে আমরা 7টা পর্যায় 18টি গ্রুপ এভাবে করে পর্যায় সারণীটাকে দেখতে পারি। তাহলে এখানে যে পর্যায় সারণীর ব্যতিক্রম, তোমরা কি পর্যায় সারণীর ব্যতিক্রমগুলো বুঝতে পেরেছো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তাহলে আমরা এখানে পর্যায় সারণীর ব্যতিক্রম 3টা পেলাম। হাইড্রোজেনের অবস্থানটা, হিলিয়ামের অবস্থান এবং ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি মৌলগুলোর অবস্থান কেন এখানে এভাবে আলাদা রাখা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো। এরপরে যে বিষয়টা আছে সেটা হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। কি বললাম? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ধর্ম বলতে অনেকগুলো ধর্ম রয়েছে, মৌলের অনেকগুলো পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে, যেমন
কি কি ধর্ম তোমরা এগুলো একটু আন্ডারলাইন করে রাখো বা একটু নোট করে রাখো। যেমন ধাতব ধর্ম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, অর্থাৎ কোনগুলো ধাতু ধর্ম প্রদর্শন করে, কোনগুলো অধাতু ধর্ম প্রদর্শন করে, আবার পরমাণুর আকার কেমন হতে পারে, এগুলো কি ছোট নাকি বড়, কি ধরনের পর্যায়ে কোথায় হতে পারে সেগুলো। এরপর আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। তাহলে আমরা মৌলের পর্যায়বৃত্ত কয়টি ধর্মের কথা বললাম? টোটাল 6টি। কি কি বললাম একটু বলতে পারবে আমাকে? Yes, miss. হ্যাঁ বলো। মৌলের পর্যায়বৃত্ত, ধাতব অধাতব হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ধাতব ধর্ম অধাতব ধর্ম পরমাণু আকার, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি এগুলোই, অর্থাৎ এবং তড়িৎ ধনাত্মকতা। ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা না, তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ আচ্ছা। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আমি আবারও একটু রিপিট করছি, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলো কিছু ধর্ম প্রদর্শন করে, এগুলোকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের আমরা 6টা পর্যায়বৃত্ত ধর্ম দেখতে পারি, সেটা হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এইসব ধর্মকেই কিন্তু মৌলের কি বলা হবে? পর্যায়বৃত্ত ধর্ম বলা হবে। তাহলে আমরা প্রথমে যে এগুলো নিয়ে এরপর আমরা বিশদ আলোচনা করব যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই জিনিসগুলো। ধাতব ধর্ম, তাহলে ধাতব ধর্মটা আমরা কিভাবে করব? আমরা জানি যে সকল মৌল চকচকে, দেখতে যেগুলোকে খুবই চকচকে মনে হবে, আঘাত করলে শব্দ হবে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ তার মধ্য দিয়ে তাপ এবং বিদ্যুৎ দুইটাই পরিবাহিত হবে, তাকে আমরা ধাতু বলবো। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, ধাতু কাকে বলে? হ্যাঁ কিবরিয়া শুনতে পাচ্ছ? Yes, miss. ধাতু কাকে বলে? আমি কি আবার একটু বলবো যে যে সকল মৌল চকচকে, ধাতু কাকে বলে? যে সকল মৌল চকচকে, আঘাত করলে শব্দ হবে এবং যার মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ পরিবাহিত হবে, তাকে আমরা কি বলবো? ধাতু বলবো। আবার আধুনিকভাবে যদি আমরা বলতে যাই, অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে, মনে রাখবে ত্যাগ করলে সে সবসময় কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। যে ইলেকট্রন ত্যাগ করবে সে ধনাত্মক আয়নে পরিণত হবে, তাকেও আমরা কি বলতে পারবো? ধাতু বলতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে ধাতব ধর্ম কাকে বলে? ইলেকট্রন ত্যাগের যে ধর্ম তাকেই বলা হবে ধাতব ধর্ম। যে সকল পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি, অর্থাৎ যে মৌল যত ইজিলি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে তত ভালো একটা কি হবে? ধাতব ধর্ম প্রদর্শন করবে। যেমন লিথিয়াম, লিথিয়ামের কথা যদি আমরা বিবেচনা করি, যে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি পারমাণবিক সংখ্যা 3 অনুযায়ী 1s2 2s1, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 1s2 অর্থাৎ প্রথম শক্তি স্তরে অলরেডি কি আছে? 2টা ইলেকট্রন আছে এবং সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এক্ষেত্রে সে লিথিয়াম সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে সেই একটি ইলেকট্রন সে কি করতে পারে? দান করতে পারে। অর্থাৎ লিথিয়াম একটা ধাতু, কারণ কি? লিথিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা দান করে লিথিয়াম প্লাসে পরিণত হতে পারে। এই কারণে হ্যাঁ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? অর্থাৎ যে হ্যাঁ যে সকল পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তাই সে তত ভালো ধাতব ধর্ম প্রদর্শন করবে। সেরকম আমরা যেমন লিথিয়ামকে একটা ধাতু বলতে পারি, কারণ লিথিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে যে 1s2 অর্থাৎ 2s1 থেকে যে অতিরিক্ত ইলেকট্রনটা রয়েছে সে দান করে লিথিয়াম প্লাসে পরিণত হতে পারে। ঠিক আছে? আবার একটা কথা তোমরা একটু নোট করে রাখো যে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। কি বললাম? পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে, অর্থাৎ আমরা যে কোনো পর্যায়ে যাই না কেন 1 2 3 4 যে কোনো পর্যায়ে যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন ধাতব ধর্ম হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? ধাতব ধর্ম কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে। না, হ্রাস পাবে।
পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, সেজন্য এটা একটু নোট করে রাখো। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। সেরকম আমরা অনেক সময় দেখবো পরমাণুর ব্যাসার্ধের ক্ষেত্রে হয়তো বা হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে অধাতব ধর্ম। সেই জন্য এই কথাগুলো একটু মনে রাখতে হবে, কোথায় গেলে বৃদ্ধি পাবে, কোথায় গেলে হ্রাস পাবে। তাহলে আমরা দেখছি যে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মটা হ্রাস হবে। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধাতব ধর্ম। ফার্স্ট এটা হলো ধাতব ধর্ম ছিল, এখন আলোচনা করব কি? অধাতব ধর্ম। তাহলে ধাতুর ধর্মের যে দিকগুলো ছিল এটা ব্যতিক্রম হবে অধাতু। অর্থাৎ যে সকল মৌল চকচকে না, আমরা ধাতু বলেছিলাম যারা চকচকে তারা হলো ধাতু, আর যারা চকচকে না তারা কি? অধাতু। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে আমরা কোনো শব্দ পাবো না এবং তাপ ও বিদ্যুৎ পরিবহন হবে না যার মধ্য দিয়ে, সেগুলোকে আমরা কি বলবো? অধাতু বলবো। অর্থাৎ ধাতুর যে সংজ্ঞাটা ছিল তার সম্পূর্ণ বিপরীত ধর্ম হলো কি? অধাতু। ঠিক আছে, তাহলে আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারবো যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু আমরা ধাতুর ক্ষেত্রে দেখেছি এক বা একাধিক ইলেকট্রন যে কি করে? ত্যাগ করে, তাদেরকে আমরা ধাতু বলতাম। এক্ষেত্রে অধাতুর ক্ষেত্রে আমরা কি বলবো? এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। কোন আয়ন বললাম? যে গ্রহণ করে সে কোন আয়নে পরিণত হবে? ধনাত্মক নাকি ঋণাত্মক? ঋণাত্মক। এই কথাটা খেয়াল রাখবে। ত্যাগ করলে সে প্লাসে পরিণত হবে এবং গ্রহণ করলে সে মাইনাসে পরিণত হবে। অর্থাৎ যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে তাদেরকে আমরা কি বলবো? অধাতু বলবো। আর যে সকল মৌল এই ধরনের ধর্মগুলো প্রদর্শন করবে তাকে আমরা কি বলবো? অধাতব ধর্ম বলবো। অর্থাৎ যে সকল পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে তত ভালো কি দেখাবে? অধাতব ধর্মগুলো প্রদর্শন করবে। ঠিক আছে, যেমন ক্লোরিন, আমরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে ক্লোরিনের উদাহরণটা দিতে পারি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কি আমাকে বলতে পারবে তোমরা কেউ? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো আমাকে। হ্যাঁ জামিল বলো, জামিল আখি। 17 মিস 17 17। এটার ইলেকট্রন বিন্যাসটা একটু আমাকে ভেঙে বলো, শক্তিক্রম অনুযায়ী বলে যাও। যে পারবে সে রেসপন্স করো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? অথবা তোমরা একটু খাতায় দেখে আমাকে ইলেকট্রন বিন্যাসটা একটু বলো। শক্তিক্রমটা দেখো। মিস 2 5 10। হ্যাঁ 1s2, আমি একটু বলছি দেখো 1s2 তোমাদের সাথে মিলছে কিনা। 1s2, 2s2, 5s, 2p6, 2p6, 3s2, 3p5। অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে কত আছে? 3p5। এক্ষেত্রে সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, মানে 6টা করার জন্য 5টা তো ভেজর সংখ্যা, সে চাইবে অষ্টক পূর্ণর জন্য। কারণ আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে যদি ইলেকট্রনের ঘাটতি থাকে, আমরা সর্বশেষ শক্তি স্তরগুলোতে দেখছি 2 আর 5 আছে, অর্থাৎ 7টা ইলেকট্রন রয়েছে। এক্ষেত্রে সে যদি আরেকটা ইলেকট্রন কারো থেকে পায় সেক্ষেত্রে সে কি হবে? কি করতে পারবে? স্থিতিশীলতা অর্জন করবে বা অষ্টক পূর্ণ হতে পারবে। তাহলে সেক্ষেত্রে সে যে কোনো একটা ধাতু বা অধাতু থেকে কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে ক্লোরিনে যেহেতু 7টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে রয়েছে, তাহলে সেক্ষেত্রে সে একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা ইলেকট্রন আর অষ্টপূর্ণ হতে পারে। অর্থাৎ ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা ক্লোরাইড আয়নে পরিণত হবে। যখন প্লাস মাইনাস দেখবে তখন তোমরা কিন্তু ওটাকে আর কি বলবে না? ক্লোরিন বলতে পারবে না। যেমন এক্ষেত্রে Cl মাইনাস হলে এটাকে আমরা কি বলবো? ক্লোরাইড আয়ন। Cl মাইনাসকে আমরা কি বলবো? ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। এগুলো খেয়াল রাখবে। যখন লিথিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করেছিল তখন এটাকে আমরা লিথিয়াম বলতে পারবো না। যখনই প্লাস মাইনাস দেখবো তখন আমরা এগুলোকে আয়ন বলে এদেরকে অভিহিত করব। অর্থাৎ লিথিয়াম আয়ন। এক্ষেত্রে যেমন ক্লোরিনের কথা বললাম, ক্লোরিন যখন গ্রহণ করবে সে ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে দেখো পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবে সেক্ষেত্রে কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। যেমন ধাতব ধর্ম হ্রাস পেয়েছিল বাম থেকে ডান দিকে গেলে, আর পর্যায় সারণীতে যখন যে কোনো একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাবে অধাতব ধর্ম কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম কি হবে?
অধাতব ধর্ম কি হবে? হ্যাঁ কিবরিয়া বলো। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবে সেক্ষেত্রে অধাতব ধর্মের হ্রাস ঘটবে নাকি বৃদ্ধি ঘটবে? হ্রাস। হ্রাস। ধাতব ধর্ম যেটা ছিল সেটা হ্রাস ছিল, ঠিক আছে, যে কোনো পর্যায়ে বাম থেকে ডান। হ্যাঁ ধাতব, আমরা দেখছি যে সবগুলো বৈশিষ্ট্য কি ধাতুর অপোজিট। অধাতুর ধর্ম কিন্তু ধাতুর সম্পূর্ণ অপোজিট, সেক্ষেত্রে ধাতুতে যেহেতু হ্রাস পেয়েছিল, অধাতবের ক্ষেত্রে আমরা কি পাবো? বৃদ্ধি পাবো। অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে তোমাদের কাছে ধাতু অধাতু জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তোমরা কি এখন বুঝতে পারবে কোনটা ধাতু কোনটা অধাতু? পারবো মিস। হ্যাঁ দেখি একটু সংজ্ঞাটা বলো আমাকে, ধাতু আর অধাতু সংজ্ঞাটা একটু বলো। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে অধাতু বলে। অধাতু বা অধাতব পদার্থ বলে। আর ধাতব বা ধাতু কাকে বলে? যে সকল মৌল চকচকে আঘাত করলে শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে ধাতব বলে। ধাতু বলে। ঠিক আছে, আমরা ধাতু সম্পর্কে পড়লাম, অধাতু সম্পর্কে পড়লাম। আরো একটা বিষয় পড়বো, সেটা হলো অপধাতু। ঠিক আছে, আমরা অনেক সময় এটা পড়তে গিয়ে যখন আমরা রসায়নে বিস্তারিত পড়বো সেখানে আমরা ধাতু অধাতু এবং আরেকটা জিনিস পাবো, সেটা হলো অপধাতু। কি বললাম? অপধাতু বা অর্ধধাতু। অর্থাৎ এখানের মধ্যে ধর্মের কিছুটা কি থাকবে? অর্ধেক থাকবে। অর্থাৎ যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করবে আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করবে, অর্থাৎ তার মধ্যে ধাতু অধাতুর দুইটারই বৈশিষ্ট্য কি থাকবে? অর্ধেক থাকবে। সেক্ষেত্রে আমরা তাদেরকে কি বলবো? অপধাতু বলবো। অর্থাৎ যে সকল মৌল কোনো সময় ধাতুর মতো আচরণ করবে আবার কোনো সময় অধাতুর মতো আচরণ করবে, তাদেরকে আমরা কি বলবো? অপধাতু বা অর্ধধাতু। আবার আধুনিকভাবে বলতে গেলে আমরা এটা বলবো যে, কারণ আধুনিক সংজ্ঞা অনুযায়ী ইলেকট্রন ত্যাগের কথা বা গ্রহণের কথা আসে, অর্থাৎ যে সকল মৌল অনেক সময় ইলেকট্রন ত্যাগও করতে পারে আবার অনেক সময় ইলেকট্রন গ্রহণও করতে পারে, সেই ক্ষেত্রে তাকে আমরা কি বলবো? অপধাতু বলবো। ঠিক আছে, এরকম একটা অপধাতু হলো সিলিকন। এরকম একটা অপধাতু হলো কি? সিলিকন। তাহলে তোমরা কি অপধাতু সংজ্ঞাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্টুডেন্টস, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? অপধাতু কাকে বলে? যে সকল মৌল অনেক সময় ধাতুর মতো আচরণ করবে আবার অনেক সময় অধাতুর মতো আচরণ করবে, তাদেরকে আমরা অপধাতু বা অর্ধধাতু বলবো। অর্থাৎ আবার যদি আধুনিকভাবে বলতে যাই, যে যে সকল মৌল অনেক সময় ইলেকট্রন ত্যাগ করবে আবার অনেক সময় ইলেকট্রন গ্রহণ করবে, একে আমরা কি বলবো? অপধাতু বলবো। যেমন সিলিকন একটি অপধাতু। সিলিকন একটি কি? অপধাতু। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সিলিকন হলো একটি অপধাতু। অর্থাৎ পর্যায় সারণী যখন আমরা পর্যায়ের দিকে খেয়াল করব, বাম দিকের মৌলগুলো ধাতু হয়। একটু খেয়াল করো, পর্যায় সারণী যখন একটা পর্যায়ের দিকে আমরা খেয়াল করব, বাম দিকের মৌলগুলো ধাতু হয়। তোমরা এগুলো একটু নোট করে রাখো, বাম দিকের মৌলগুলো কি হবে? ধাতু। বাম দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু এবং মাঝের মৌলগুলো অর্ধধাতু বা উপধাতু। বাম দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু এবং মাঝখানের মৌলগুলো অর্ধধাতু বা উপধাতু। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে, হ্যাঁ তোমাদের ক্লাস আবার এখানে সমাপ্ত হলো। ওকে মিস। ওকে, তাহলে এই বিষয়গুলো একটু ভালো করে একটু বিশদভাবে পড়ে নিবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে বাকি যে টপিকগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।